আজকে শুনছেন বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ। লেখিকা লিপিকা বিশ্বাস। স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। সে মাথার কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখল ভোর 4টে বাজে। সে উঠে বাথরুমে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এলো। তার বেশ শীত করছে। সে সোয়েটারের ওপর চাদর জড়িয়ে মোবাইলটা নিয়ে নিচে নামল। সে কারোর কোনো সাড়া পাচ্ছে না। সে রান্নাঘরে গিয়ে দেখল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। সে ভাবল, ললিতা মাসি শীতের দিনে কত ভোরে ওঠে, বেচারি না জানি কত গরিব, এই শীতেও ভোরে এসে সব কাজ করে দিয়ে গেছে। স্নিগ্ধা দেখল সকালের খাবারও তৈরি করা আছে। তার মানে কণিকাও ভোর রাতে উঠে এসব করেছে। স্নিগ্ধা বাইরে গেল। কুয়াশার চাদরে চারপাশ ঢেকে আছে। সে সাপের থেকে আত্মরক্ষার জন্য গাছের একটা শক্ত ডাল কুড়িয়ে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। কুয়াশার অবগুণ্ঠন ছিঁড়ে সে এগিয়ে যাচ্ছে। গাছের ডালে ঘাসের ডগায় শিশির বিন্দু জমে মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে। সাদা চাদরে মুড়ে থাকা প্রকৃতির বুকে মুক্তোর মতো ফুটে থাকা শিশির বিন্দুগুলো চিকচিক করছে। স্নিগ্ধা প্রাণ ভরে প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করছে। শিশির ভেজা ঘাসের ছোঁয়ায় স্নিগ্ধার মন আন্দোলিত হচ্ছে। মাঝে মাঝে মোবাইলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সে বন্দি করছে। স্নিগ্ধা মন্দিরের কাছে এসে গেছে। সে নারী মূর্তি দুটির দিকে তাকালো। তারা যেন তার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করছে। স্নিগ্ধার এই নারী মূর্তি দুটির প্রতি কৌতূহল বেড়ে গেল। সে লক্ষ্য করল কাল মূর্তি দুটির তাকানো আর এখন তাকানোর মধ্যে বিস্তর ফারাক। কাল এমনভাবে রাগী দৃষ্টিতে তারা তার দিকে তাকিয়ে ছিল না। এ মূর্তি দুটির ভেতরে নিশ্চয়ই কিছু আছে। কি আছে সেটা আমাকে জানতে হবে। সে মোবাইলে নারী মূর্তি দুটির ছবি তুলল। মোবাইলটা সিঁড়ির ওপর রেখে স্নিগ্ধা সাহস করে একটি মূর্তির কাছে গেল। ডালটা দিয়ে লতানো গাছগুলো গোড়ার দিকে বাড়ি মারল, যাতে সাপ বা অন্য পোকামাকড় থাকলে সরে যায়। সে ফোঁস ফোঁস শব্দ শুনতে পাচ্ছে। সে একটু দূরে সরে দাঁড়িয়ে সতর্ক থেকে ডালটি দিয়ে আবার আস্তে করে লতানো গাছের গোড়ায় বাড়ি মারল। জোরে ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। সে ডাল দিয়ে বারবার বাড়ি মারছে, কিন্তু সাপটি সরে যাচ্ছে না। সে এবার মূর্তির গা থেকে লতানো গাছ লাঠিতে বাঁধিয়ে সরানোর চেষ্টা করল। সে শক খেয়ে ছিটকে পড়ল। পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে গেল। স্নিগ্ধার কিছুক্ষণ পর হুঁশ ফিরল। সে দেখল নিচে শুয়ে আছে। তার চোখে মুখে জল। পাশে হরিকাকা বসে আছে। স্নিগ্ধা তাড়াতাড়ি উঠে বসল। হরিপদ তার দিকে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে। সে বলল, কেমন লাগছে এখন মা? ভালো। পুজো দিতে এসে তোমাকে নিচে পড়ে থাকতে দেখে বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম। স্নিগ্ধা বলল, কিভাবে পড়লাম বুঝতে পারিনি। ডাল দিয়ে নারী মূর্তির গা থেকে লতানো গাছ সরাতে গিয়েছিলাম। শক খেয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। হরিপদর কপালটা কুঁচকে গেল। সে বলল, তোমাকে এই দিকে আসতে বারণ করেছি না মা, তাও এসেছ? একটা কথা বলি মা, এখানে যেমন সাপ আছে তেমন এখানে অশরীরী আত্মারা ঘোরাফেরা করে। যদিও স্নিগ্ধাকে রাতে রকির ব্যাপারটা আর পুতুলের ব্যাপারটা ভাবাচ্ছে, তবুও সে বলল, আমি ওসবে বিশ্বাস করি না। তোমরা শহরের মানুষ ভূত প্রেতে বিশ্বাস করো না, কিন্তু আমরা গ্রামে থাকি, আমরা বিশ্বাস করি। আমি ফুল তুলে আনছি হরিকাকা, আর আমি ঠাকুরঘর দুটো ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। হরিকাকার মুখটা অন্ধকার হয়ে গেল। সে যেন তার কথাটা পছন্দ করল না। স্নিগ্ধা ঠাকুরঘর দুটো ঝাঁট দিয়ে মুছল। তারপর সে ঠাকুরের বাসন মাজল। হরিপদ ফুল তুলে এনে কলের পাড়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা হরিপদর মুখটা অন্ধকার দেখে বলল, রাগ করেছ হরিকাকা? তা একটু করেছি মা। তুমি যেভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাতে তোমার কিছু হলে আমি বড় খোকাকে কি জবাব দেবো বলো তো? সরি হরিকাকা, আসলে এত সুন্দর একটা মন্দির, তার
বাড়িটার চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেটা দেখে পুজো দেওয়ার লোভ সামলাতে পারছি না। পুকুরের ওই দিকটাই যেও, ওদিকে ভয় নেই। স্নিগ্ধা আর কথা বলল না। সে বাসন ধুয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখল নারী মূর্তি দুটি একইভাবে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হরিপদ পুজো দিচ্ছে, স্নিগ্ধা পাশে বসে আছে। শিব পুজোর পর হরিপদর পাশের ঘরে গিয়ে কালী পুজোয় বসল। ঘরের একদিকের দেওয়ালে পাশে বড় একটা কাঠের বাক্স আছে, তার নিচে চাকা ফিট করা আছে, অর্থাৎ বাক্সটাকে টেনে এদিক ওদিক সরানো যায়। হরিপদর পুজো করা হয়ে গেলে স্নিগ্ধা তাকে জিজ্ঞাসা করল, হরি কাকা, এই বাক্সটায় কি আছে? ঠাকুরের পিতলের বাসনপত্র, পুজোর দরকারি সব জিনিসপত্র। বাক্সটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ মা, বহু পুরনো। চলো বেরোই। তারা মন্দির থেকে বেরোলো। সূর্যদেব উঁকি মারছে, কুয়াশার চাদর অনেকটাই সরে গেছে। স্নিগ্ধা বাড়ির দিকে আস্তে আস্তে বলল, আচ্ছা হরি কাকা, তুমি আর আমি এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করলে হয় না? না মা, আমার ভয় করে। তুমি তো দেখোনি এখানে কত রকমের বিষাক্ত সাপ আছে, আমি দেখেছি। ঝোপঝাড় হয়ে আছে বলেই সাপেদের উপদ্রব হয়েছে, পরিষ্কার থাকলে আর হবে না। পরিষ্কার করতে গিয়ে যদি প্রাণ যায়। তোমার দেখছি সাপের খুব ভয়। হ্যাঁ মা, ভূত প্রেতেরও ভয় পাই। ছোটবেলা থেকে আমার আবার ভয় ডর খুব কম। শহরে মানুষ হয়েছে তো, ভয়ের কি বুঝবে। আমাদের আসল বাড়ি গ্রামে, সেখানে গিয়ে ভূত দেখার জন্য কত ঝোপ জঙ্গলে ঘুরেছি, ভূতের দেখা পাইনি। বেশি সাহস ভালো না মা। তন্ময়ের মতো ভীতুও ভালো না। ঠিক, তবে এদিকে এসো না মা, আজকের মতো আবার কিছু হয়ে গেলে। তন্ময়কে এসব কথা বলো না হরি কাকা। ঠিক আছে। তারা বাড়ির ভেতরে ঢুকলো। স্নিগ্ধা উপরে গেল, তন্ময় বাথরুমে ঢুকেছে। সে আবার নিচে এসে দেখল হরি কাকা গ্যাসে ভাত বসিয়েছে। স্নিগ্ধা বলল, কণিকা রান্না করে রেখেছে, তুমি কেন রান্না করছো? আমি ওসব খাবার খাই না মা। ভাত আর ডাল তো ওখান থেকে খেতে পারো। একজন মানুষ দুটো সিদ্ধ ভাত নামিয়ে নিলেই হয়ে যাবে মা। স্নিগ্ধা ভাবল, হরি কাকার সাথে কণিকার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কণিকার সামনে হরি কাকার কথা বললে সে কিছু বলে না, আবার হরি কাকা কণিকার রান্না খায় না, তার সম্পর্কেও কিছু বলে না। সরো হরি কাকা, তোমার রান্না করতে হবে না, আমি করছি। তোমাদের অনির্বাণদের বাড়িতে নিমন্ত্রণ আছে না? গুছিয়ে নাও, বড় খোকাকে ডেকে গোছগাছ করে নাও। সরো তো তুমি, সময় মতো চলে যাব। স্নিগ্ধা হরিপদকে সরিয়ে দিয়ে ভাত নামালো। সে ডাল আর মাছের পাতলা ঝোল করলো। তন্ময় এসে বলল, তাড়াতাড়ি তৈরি হও, অনির্বাণদা ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে বলল। সকাল দুপুর রাত 3 বেলাই ওদের বাড়িতে খেতে বলল। কণিকাকে নিয়ে গেলে হতো না? ওকে তো বলেনি, ও কি যাবে? পিসিমার বাড়ি যাবে, তাতে বলা না বলার কি আছে? বলে দেখো। স্নিগ্ধা রান্নাঘরটা পরিষ্কার করে মা কাকিমার ঘরের দিকে যাচ্ছে। মা কাকিমার ঘর থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সে কণিকার ঘরের দিকে যাচ্ছে। কণিকা ঘর থেকে বেরিয়ে বলল, বড় বৌদি তুমি খাবে? চলো, পরে খাবো, তোমাদের দেরি হচ্ছে। যাও, অনির্বাণদাদের বাড়িতে যাও। তুমিও চলো না সাথে? না বড় বৌদি, তোমরা যাও। মা কাকিমাকে ডাকো, অনেক বেলা হয়েছে, ওদের শরীর আরও খারাপ হবে। কিচ্ছু হবে না, আমার ঘুম পাচ্ছে বলে কণিকা ঘরে ঢুকেই দরজা বন্ধ করলো। স্নিগ্ধা কণিকার ঘরটিতে ঢোকার সুযোগ এখনও পায়নি। তার ঘরের দরজা দিয়ে ঘরের ভেতরেও কিছু দেখতে পায়নি, কারণ তার ঘরের দরজার কাছে যখন সে গেছে তখন সে দরজার ভেতর থেকে বন্ধ দেখেছে। কণিকা তার সামনে ঘর থেকে বেরোলেও দরজাটা আবজে দিয়েছে। তার ঘরটিতেও সে আলো দেখেনি, অন্ধকার দেখেছে। স্নিগ্ধা ফিরে আসছে। মা কাকিমার দরজার সামনে এসে সে দাঁড়িয়ে গেল। তাদের রেখে সে কি করে খাবে? আসার আগে সে ভেবেছিল তার ব্যবহার ও কাজের দ্বারা সে এদের মন জয় করবে,
কিন্তু কিভাবে করবে? তার কিছু করার আগেই কণিকা সব কাজ করে ফেলে। আবার মা কাকিমা সারাক্ষণ ঘরে বন্দি থাকে, তাদের সাথে কথা বলতে গেলেও তারা বিরক্ত হয়। কি করে সে তাদের মন জয় করবে? সে পিসিমা শাশুড়ির বাড়ি খেতে যাবে, তাদের না বলে কি করে যাবে? সে সাহস করে অরুণাদেবীর ঘরে টোকা দিয়ে বলল, মা, ও মা। কয়েকটা ডাকের পর অরুণাদেবী দরজা খুললেন। তার চোখ দুটো রক্তবর্ণা, আপাদ মস্তক কম্বলে ঢাকা। তাকে দেখে স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল। ডাকছো কেন? ঘুমাতে দাও। বিরক্তির সুরে অরুণাদেবী দড়াম করে দরজা বন্ধ করলেন। স্নিগ্ধার মনটা খারাপ হয়ে গেল। সে সেখান থেকে এসে দোতলায় গেল। স্নিগ্ধা মন মরা হয়ে ঘরে ঢুকে খাটের ওপর বসল। তন্ময় প্যান্ট পরতে পরতে বলল, বসে পড়লে কেন? তাড়াতাড়ি শাড়ি পরো, তোমার তো আবার সাজতে গুজতে একবেলা লাগবে। কণিকা যাবে না সেটা আমি জানতাম। অন্যদিন যাওয়া আর আজ যাওয়ার মধ্যে তফাৎ আছে। আমাদের নিমন্ত্রণ করেছে, ওকে করেনি। ওর না যাওয়াই উচিত। ওকে আর মৃন্ময়কে অনির্বাণদা নিমন্ত্রণ করতে পারত। স্নিগ্ধা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। তন্ময় প্যান্টের চেন টেনে বলল, কি হয়েছে তোমার? মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? মার চোখ দুটো রক্তের মতো লাল দেখলাম। ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। ডাক্তারের খোঁজ নিয়েছো? এভাবে থাকলে ওরা তো বাঁচবে না। স্নিগ্ধার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তন্ময় তার কাঁধে হাত দিয়ে বলল, ডাক্তারের খোঁজ পেয়েছি, কাল দেখাতে নিয়ে যাব। ডাক্তার দেখানোর কথা মা কাকিমাকে বলেছ? রাতে বলবো, এখন চলো তো, চোখ মোছো। স্নিগ্ধা শাড়ির আঁচলে চোখ মুছে শাড়ি পরছে। তন্ময় তাকে জড়িয়ে ধরল। এ কি হচ্ছে? ছাড়ো, শাড়ি পরতে দাও। আমার বউটাকে খুব সুন্দর দেখতে। আজ দেখছ? সবসময় দেখি, মনে হয় নতুন দেখছি। শুধু সারাক্ষণ তোমার দিকে চেয়ে থাকতে ইচ্ছা করে। স্নিগ্ধা হেসে বলল, অত ভালোবাসা না দেখিয়ে সরো। তন্ময় জোর করে তাকে একটু আদর করতে গেলে তন্ময় স্নিগ্ধা তার হাত থেকে সরিয়ে নিয়ে ছুটে চলে গেল। রাতে সুদে আসলে আদায় করব, তাড়াতাড়ি তৈরি হও বলে তন্ময় হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। স্নিগ্ধাও হাসছে। স্নিগ্ধা শাড়ির ওপর সোয়েটার চাদর জড়িয়েছে, মাথায় মাফলার দিয়েছে, পায়ে হাতে মোজা পরেছে। তন্ময় একটু পরে এসে দেখে বলল, দেখি। সে ভালো করে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে আমার গরম লাগছে। কেন? সোয়েটার, চাদর, মাফলার, মোজা সব পরেছ, মনে হচ্ছে তুমি কাশ্মীরে যাচ্ছ। বলে তন্ময় জোরে হেসে উঠল। হাসির কি হলো? বাইরে হাওয়া আছে, ঠান্ডা লাগবে না? গ্রামের ঠান্ডা ঠিকই, তাই বলে বরফ পড়েনি। খোলো হাত মোজা, মাফলার। স্নিগ্ধা মাফলার খুলতে খুলতে বলল, ঠান্ডা লাগলে তোমার দোষ। ওকে ম্যাডাম, চলো তাড়াতাড়ি। কণিকা রান্না করে রেখেছে, খেয়ে গেলে হতো না? খিদেও পেয়েছে। বাইকে যাব, বেশি সময় লাগবে না। পাশের গ্রামেই তো পিসিমার বাড়ি। খেয়ে গেলে পিসিমা আবার রাগ করবে। আমার পিসিমাকে তো চেনো না, একেবারে ধানি লঙ্কা। ট্যাঙ্গস ট্যাঙ্গস যা কথা বলে না, সহ্য করতে পারবে তো? পারবো। দুইজনে নিচে নামলো। তন্ময় ডাকলো, হরি কাকা। হরি কাকার সাড়া নেই। কণিকা এলো, তার মুখটা হাঁড়ির মতো হয়ে রয়েছে। স্নিগ্ধা তাকে দেখে বলল, তোমার ঠিকমতো ঘুম হলো না, খেয়ে একটু ঘুমিয়ে নিও। তন্ময় বলল, হরি কাকা যে কোথায় থাকে তার টিকি পাওয়া মুশকিল। বোন, তুই খেতে যা, কাল মা কাকিমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। ওরা ডাক্তারের কাছে যাবে না, শুধু শুধু তোমার ডাক্তারের খোঁজ নিতে হবে না। কাল দেখব না গিয়ে কি করে। তন্ময় বাইক বের করলো, তারপর স্নিগ্ধাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পথে ছোটবেলার বন্ধু রাকেশের সাথে দেখা হলো। তন্ময় বাইক থামিয়ে বলল, কেমন আছিস? ভালো। কবে এসেছিস? পরশু। কোথায় যাচ্ছিস? পিসিমার বাড়িতে নিমন্ত্রণ খেতে। ও, এই বৌদি? হ্যাঁ,
স্নিগ্ধা হেসে বলল, ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। রাকেশ তন্ময়কে বলল, তোদের বাড়িতে এখন কেউ থাকে না? এ কথা বলছিস কেন? অনেক দিন তোর বাবা কাকাকে বেরোতে দেখি না। একদিন একটা দরকারে তোদের বাড়িতে গিয়েছিলাম। অনেক ডেকেও কারোর কোনো সাড়া পেলাম না। বাড়িঘর থেকে মনে হচ্ছিল কেউ থাকে না। তবে হরি কাকাকে ঢুকতে বেরোতে দেখি। তোদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি কোনো আলো জ্বলে না। হরি কাকাকে একদিন জিজ্ঞাসা করাতে বলল, সবাই বাইরে বেড়াতে গেছে। কথাটা শুনে স্নিগ্ধা ভাবল, হরি কাকা মিথ্যা কথা কেন বলল? আসিস একদিন, বলে তন্ময় বাইকে স্টার্ট দিল। বাইক ধীর গতিতে চলছে। জঙ্গলের পাশ দিয়ে তারা যাচ্ছে। রাস্তাটা প্রায় ফাঁকা, লোকজন তেমন নেই। স্নিগ্ধা তন্ময়কে জড়িয়ে ধরল। তন্ময় হেসে বলল, আরও জোরে জড়িয়ে ধরো। স্নিগ্ধা আরও জোরে তাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা সারা শরীর কেমন একটা জ্বালা অনুভব করছে। সে তন্ময়কে ছেড়ে দিল। এবার আর কোনো জ্বালা পোড়া নেই। ছাড়লে কেন? বেশ লাগছিল। স্নিগ্ধা আবার তাকে জড়িয়ে ধরল। আবার শরীরে জ্বালা পোড়া অনুভব করল। সে বুঝতে পারল, বাড়ির বাগানে মন্দিরের ওদিকে যেমন হয়েছিল এখানেও তেমন হচ্ছে। অশরীরী আত্মা বা কোনো শক্তি তার সাথে সাথে যাচ্ছে। সে তন্ময়কে আর না ধরে বাইকের সিটের পিছনে ধরে বসল। সিটটাকে ভালো করে ধরল স্নিগ্ধা। অনির্বাণদের বাড়িটি দোতলা, বেশ বড় এবং পুরনো। বাড়িটি ভগ্ন দশা ছিল। নতুন মেরামত করা হয়েছে। বাড়িটিতে রঙের প্রলেপ পড়েছে। সামনের দিকটা হয়ে গেছে, পেছন দিকটা রঙের কাজ চলছে। তন্ময় বাইক নিয়ে তাদের বাড়িতে ঢুকল। অনির্বাণ বাইকের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এত দেরি করলি কেন? দেরি হয়ে গেল। বাড়ির রং দেখে বোঝা যাচ্ছে দামি রং, দারুণ দেখাচ্ছে। তাই? আয় তোরা। উমা, দেখো তন্ময়রা এসেছে। তন্ময় আর স্নিগ্ধা অনির্বাণের সাথে হলঘরে ঢুকল। অনির্বাণের বউ কল্পনা স্নিগ্ধাকে দেখে বলল, বাহ, সুন্দর তো আমাদের বোন। এসো, বসো। তন্ময় আর অনির্বাণ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। অনির্বাণের মা লতা দেবী খোঁড়াতে খোঁড়াতে একটা ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি খুব মোটা। তিনি হলঘরে ঢুকে বললেন, দেখি তো কেমন মেয়ে বিয়ে করেছে আমাদের তন্ময়, পাতে দেওয়ার মতো কিনা। কথাটা শুনে স্নিগ্ধার খারাপ লাগলো। লতা দেবী কাছে এলে স্নিগ্ধা তাকে প্রণাম করল। লতা দেবী বললেন, দেখি তো তোমার মুখখানি। স্নিগ্ধা মুখ তুলল। লতা দেবী স্নিগ্ধার মুখের দিকে তাকালেন। কল্পনা বলল, কেমন হয়েছে বউ? খুব সুন্দর, তাই না? লতা দেবী মুখটা বিকৃতি করে বললেন, ভালো, তবে গায়ের রংটা কেমন একটা, বেশি পরিষ্কার, দেখতে ভালো লাগছে না। কল্পনা বলল, ও কি বলছো মা? কি সুন্দর কাঁচা হলুদের মতো গায়ের রং। তুই থাম দিকিনি। কল্পনা স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বসো বোন, তোমার নামটি জানা হয়নি। স্নিগ্ধা। লতা দেবী সোফার ওপর বসলেন। সোফার আরেক পাশে স্নিগ্ধা বসল। লতা পিসিমা কিছুক্ষণ ধরে স্নিগ্ধাকে নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ গো বৌমা, তুমি যে গয়নাগুলো পরেছ সেগুলো কি সব সোনার? না পিসিমা। কি কি গয়না দিয়েছে তোমার বাবা? অল্প কিছু গয়না দিয়েছে। লতা দেবী অবাক হয়ে বললেন, সে কি, তোমার বাবা ভিখারি নাকি? বিক্রম ভিলার বউ তুমি, আর তোমার বাবা অল্প কয়টা গয়না পরিয়ে পাঠিয়ে দিয়েছে? ছি ছি। স্নিগ্ধা মুখটা অন্ধকার হয়ে গেল। কল্পনা লতা দেবীর দিকে তাকিয়ে বলল, ওরা সকাল থেকে কিছু খায়নি, খেয়ে আসুক। কল্পনা স্নিগ্ধার হাত ধরে খাওয়ার ঘরে নিয়ে যেতে যেতে বলল, মায়ের কথায় কিছু মনে করো না, মা ওই রকমই, কাউকে ভালো বলে না। না না, কিছু মনে করিনি। তন্ময় আর অনির্বাণ নিচে নেমে খাওয়ার ঘরে ঢুকে খেতে বসলো। তারা লুচি দিয়ে মুরগির মাংস, ছোলার ডাল খেলো। অনির্বাণ আর কল্পনা তাদের যত্নের কোনো ত্রুটি করছে না। স্নিগ্ধার সাথে কল্পনার ভাব হয়ে গেল। দুপুরে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝোল, খাসির মাংস,
নানা রকমের মিষ্টি, দই এইসব দেখে তন্ময় বলল, এত কিছু খাওয়া যায় নাকি? তন্ময় খেতে খেতে বলল, বাবা আর কাকু কবে তীর্থ থেকে ফিরে আসবে তোমাকে কি কিছু বলে গেছে দাদা? হ্যাঁ, বলেছে দেরি হতে পারে। কোথায় গেছে জানো দাদা? নানা প্রদেশের তীর্থগুলোতে ঘুরবে বলে গেছে। ভাবিস না, চলে আসবে। অনির্বাণরা বারবার তন্ময় আর স্নিগ্ধাকে রাতের খাবার খেয়ে যেতে বলল, কিন্তু ওরা না খেয়ে বেরিয়ে এলো। সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির কাছে এসে তন্ময়ের প্রচণ্ড বাথরুম পেল। সে বাইক দাঁড় করিয়ে রেখে রাস্তার এক কোণে বাথরুম করতে গেল। স্নিগ্ধা রাস্তায় দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের গেট দেখা যাচ্ছে। সে দেখতে পেল বাড়ির সামনে একটা লম্বা ছায়ামূর্তি পায়চারি করছে। সে রতনকে দেখার চেষ্টা করল। রতন সেখানে নেই। স্নিগ্ধার গা কাঁটা দিয়ে উঠল। তন্ময় বাথরুম করে এসে বলল, কি দেখছো? স্নিগ্ধা কেঁপে উঠে বলল, ছায়ামূর্তি। ছায়ামূর্তি? কই? কিছু না, চলো। দুজনে বাইকে করে বাড়ির গেটের কাছে এলো। স্নিগ্ধা এদিক ওদিক তাকালো, কিন্তু ছায়ামূর্তিকে আর দেখতে পেল না। রতন দাঁড়িয়ে আছে, সে দরজা খুলে দিল। তারা বাড়ির ভেতরে ঢুকল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের 12 ও 13 পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।